নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। রাত্রিবেলা নিশ্চিন্তে ঘুমোচ্ছিল সবাই, হঠাৎ করেই হুড়মুড় করে ভেঙে পড়ল মাথার উপর কিছু। জানা গেল নির্মীয়মান বেআইনি বহুতল ভেঙে পড়েছে টালির বাড়ির উপরে। গুড়িয়ে গেছে তাদের স্বপ্ন, চাপা পড়ে গেছে ধ্বংসস্তূপের নিচে গণতন্ত্র। মেয়র বলছে কাউন্সিলর দায়ী নয়, মুখ্যমন্ত্রী বলছে মেয়র দায়ী নয়, সবাই দায়িত্ব এড়ানোর চেষ্টা করছে। কেউ বলছে বামফ্রন্ট আমলে এসব হতো। সবকিছু মিলিয়ে একটা জায়গায় পরিস্থিতি, সবাই দায় সরিয়ে দিচ্ছে। কিন্তু আমি প্রশ্ন করছি, দায়ী কে? চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা এতক্ষণে নিশ্চয়ই জানেন যে গতকাল গার্ডেন নিচে 134 নম্বর ওয়ার্ডে কি ব্যাপক ক্ষতি হয়ে গেছে মানুষের। হঠাৎ করে নির্মীয়মান বাড়ি বহুতল ভেঙে নেমে গেছে টালির চালের ওপরে। রাত্রিবেলা নিশ্চিন্তে ঘুমানো মানুষগুলোর ঘাড়ের ওপর নেমে এসছে বহুতলের ইট, স্ল্যাব, এমনকি বড় বড় থাম। সবকিছু তলায় চাপা পড়ে গেছে মানুষগুলো। মৃতের সংখ্যা 5, মাত্র 5টা লোক মারা গেছে। এই কথাটা অনেকে বলবেন, 5 নয়, 5 জন শুধু মানুষ মরেনি, 5 জন ভারতীয় মরে গেছে। 5 জন 134 নম্বর ওয়ার্ডের লোক মরেনি, 5 জন পশ্চিমবঙ্গবাসী মরে গেছে। দেশবাসী, আমার আপনার মতো একজন নাগরিক, সহ নাগরিক মরে গেছে। কিন্তু এই মৃত্যুটা হলো কেন? নির্মীয়মান বহুতল অর্থাৎ ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছিল, যেটা বেআইনি ফ্ল্যাট। শুনে একটু চমকে যেতে হয়। এলাকার সাধারণ মানুষ আজকে ক্ষোভ জানাচ্ছে, বিক্ষোভ জানাচ্ছে, বলছে এলাকার সব পুকুরগুলোকে বুঝিয়ে গড়ে এরকম ফ্ল্যাট বহুতল, যে ফ্ল্যাটগুলো নাকি কোনো অনুমোদন নেই। মেয়র বলছেন এগুলো বেআইনি, আমরা জানতাম না। কাউন্সিলর বলছে আমি জানি না। মুখ্যমন্ত্রী বলছেন সত্যি এটা দুর্ভাগ্যজনক, তিনি চলে এসছেন, সবাই চলে এসছেন, সবাই মিলে সহানুভূতি জানাচ্ছেন। কিন্তু মৃত্যু হয়ে গেছে মানুষের। 5 জনের মৃত্যু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এই ধ্বংসস্তূপের নিচে গণতন্ত্র যেভাবে চাপা পড়ে গেছে গার্ডেন নিচে ওই 134 নম্বর ওয়ার্ডে, প্রশ্ন অনেকগুলো ঘুরপাক খাচ্ছে। এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলে দিয়েছেন যে ওই কাউন্সিলরকে, মানে 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবালকে কেন গ্রেপ্তার করা হবে না। তার গ্রেপ্তারের দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফিরহাদ হাকিম বলছেন কাউন্সিলর কি করে জানবে? সত্যি তো, কাউন্সিলর কি করে জানবে? কেউ জানে না, জানেন? কিন্তু মারা যায় মানুষ, গণতন্ত্র চাপা পড়ে যায় ধ্বংসস্তূপের নিচে। জানি 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 আপনার মনের মধ্যে প্রশ্ন আসবে, ওটা কি হয়েছে, ওখানে মরেছে, আমার কি? আমরা এইভাবেই চলি, আমরা সাধারণ মানুষ এভাবেই বাঁচি। ওই এলাকায় হয়েছে, ওরা কেন দেখেনি? সেই এলাকায় হয়েছে, তারা কেন দেখেনি? কিছুক্ষণের জন্য নিন্দা করবো, এগুলো দেখা উচিত ছিল, তারপরে ভুলে যাব। মেয়র ফিরহাদ হাকিম কিন্তু দারুণ খেলে দিয়েছেন। তিনি বলেছেন বাম আমলের কথা। তাহলে কেউ নাকি দেখে না? কাউন্সিলর তো জানেই না। কাউন্সিলর নতুন গাড়ি কিনেছে, 5 কোটি টাকা দামি গাড়িতে চড়েন কাউন্সিলর এই শামস ইকবাল। কোথা থেকে আসে টাকা, এটা প্রশ্ন তুলে বিরোধী দল নেতা। আমরা প্রশ্ন তুলি না, আমরা জানি টাকা কোথা থেকে আসে, আমরা জানি এসব টাকা ওড়ে এলাকার নাগরিক, যারা ওখানকার নাগরিক, যারা সবাই মিলে ভোট দিয়ে জিতিয়েছে শামস ইকবালকে, যাদের ভোটে আজকে বলিয়ান হয়েছে শামস ইকবাল। 98%-এর ওপর ভোট নাকি সে পেয়েছিল। সবাই দলমতে নির্বিশেষে, মানে সবাই মিলে একসঙ্গে ভোট দিয়ে দিয়েছে, সব ভোট একসঙ্গে ইকবাল জিতেও গেছে। সে গাড়ি কিনবে না তো কি কিনবে? সে যা খুশি কিনছে, সে সেখানকার মাথা, তার হয়তো অনেক টাকা আছে, কোটি কোটি টাকা আছে, আমরা জানি না, হতেই পারে তার কাছে টাকা থাকতে পারে। এসব তদন্ত করবে ইডি, তারপর ইনকাম ট্যাক্স, এরা করবে। আমি আপনি বলার কেউ নয়, যার কাছে টাকা থাকতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে পুকুরকে, বেআইনি জলাশয়গুলোকে বুঝিয়ে কি করে ফ্ল্যাট তৈরি হচ্ছে? কি করে চেঞ্জ হয়ে যায় একটা জলাশয়? তার স্থিতি কি করে চেঞ্জ হয়? অ্যাকচুয়ালি এগুলো হয় না। আইন বলে যে জলাশয়কে বুঝিয়ে কোনোদিন কোনো কিছু তৈরি করা যায় না বেআইনিভাবে। তার স্থিতি বা পরিস্থিতি, সেটাকে বা অবস্থান, সেটাকে চেঞ্জ করা যায় না। কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল, কি করে হলো? আসলে খুব সহজে হয়েছে।
তার কারণ হচ্ছে তৃণমূলে একটা নীতি ছিল, মনে আছে নিশ্চয়ই, বদলা নয় বদল চাই, তাই বদল করে দিয়েছে। স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাচ্ছে, পুকুরগুলো হয়ে যাচ্ছে ফ্ল্যাট, বদল হয়ে গেছে, জলাশয় বদল হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে বাসভূমি, চেঞ্জ হচ্ছে, ল্যান্ড চেঞ্জ। কিন্তু কি করে হচ্ছে? আসলে আমরা করছি। আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে দায়ী কে, এই দায়টা কার? একটা কাউন্সিলর সে জানে না এলাকায় বেআইনি বাড়ি তৈরি হচ্ছে, বহুতল তৈরি হচ্ছে, জানে না। লোকজন বলছে, লোকজন কি বলছে একবার শুনুন। হেলে আছে, সেটা হেলে আছে, আর সবটাই উঙ্গলি হেলনে হচ্ছে, নিজস্ব কারণে নয়, সবটাই উঙ্গলি হেলনে হচ্ছে। এখানে কেউ আছে যার উঙ্গলি কি করে হয়? আপনি আসুন, এখানে আসুন, আমি একটা বিল্ডিং দেখাচ্ছি, আসুন 1 মিনিট। 3 ফুট রাস্তার মধ্যে 5 তলা বিল্ডিং কি করে হয়? একদিন আগে কি এদিকে সব তালাব ছিল, পুকুর ছিল। হ্যাঁ, তারপরে মানে বলছি যেখানে পুকুর আছে সেখানে বিম ভালো করে দিলে তাহলে কোনো ঘটনা হতো না। এখানে আগে সব পুকুর ছিল, এখন সব বুঝিয়ে সব ঘর বানানো হচ্ছে, বাড়ি বানানো হচ্ছে। এই জমিটা 10 বছর 12 বছর আগে পুকুরই ছিল, আর এইটা ওইটা এইগুলো সব পুকুর বুঝিয়ে বাড়ি এখন বানানো হচ্ছে। হেলে আছে ওই। আপনি শুনলেন, লোকজন বলছে এখানে বেআইনি বাড়ি তৈরি হচ্ছে, ফ্ল্যাটগুলো তৈরি হচ্ছে, 3 ফুটের জমি, তার উপরে 3 ফুটের রাস্তা, তার উপরে 6 তলার ফ্ল্যাট। মানে গ্যাপ কোনো দরকার নেই, কোনো রকম নিয়ম কানুন কিছু মানার দরকার নেই, কারণ এটা তৃণমূলের রাজত্ব, এখানে যা খুশি করো, শুধু টাকা দিলেই হবে। এই অভিযোগ করছে বিরোধীরা। এখানে নাকি স্কোয়ার ফিটে টাকা নেওয়া হয়, কমিশন। অনেকে কার নাম আবার স্কোয়ার ফুট সেন, কার নাম কি সেন, এসব থাকে। কে কি আমরা জানি না, কে স্কোয়ার ফুটে টাকা নেয়, কে ইঞ্চিতে টাকা নেয় জানি না, তবে টাকা নেয়। টাকা না দিলে এখানে কোনো কাজ হয় না। কাউন্সিলর জানেই না কোথায় উঠে যাচ্ছে বাড়ি। আসলে কাউন্সিলর তো ঘরে থাকে, রাস্তায় তো বেরোয় না, তাই ওয়ার্ডের মধ্যে কোথায় কি হচ্ছে তাই জানে না। একটা বিল্ডিং হঠাৎ করে তৈরি হচ্ছে, সেই বিল্ডিংটা তৈরি হচ্ছে পুকুর বুঝিয়ে যাচ্ছে, একটা কাউন্সিলর জানে না। মানে গাঁজাখুরি গল্প সিনেমা হার মানিয়ে দেবে। আসলে এরা না মানুষকে কি বলবো বলুন তো, এরা ভাবে মানুষ ঘাসে মুখ দিয়ে চলে। আসলে তৃণমূলের রাজত্ব তো মানে ঘাস ফুলের রাজত্ব, তাই ভাবে সবাই ঘাসে মুখ দিয়ে চলে, কেউ বোঝে না। আর আমি আপনি দোষী ঠিক মানে চিন্তা করি কে দায়ী। এই দেখুন জনগণ আঙুল তুলে দিয়েছে, ওখানকার লোকজন আঙুল তুলে দিয়েছে। ও নাম বলছে না, বলছে এখানে একজন আছে তার মাথা আঙুল তুলে দিয়েছে। আর এই আঙুল তুললে আপনারা জানেন সবাই কি বলে, একটা আঙুল যদি অন্যের দিকে তোলো 4টে আঙুল তোমার দিকে থাকে। এটা আবার ডাহা মিথ্যে কথা। একটা আঙুল যদি আপনি কারোর দিকে তোলেন 3টে আঙুল আপনার দিকে থাকে, একটা আঙুল উপর দিকে থাকে। মানে আমরা একেও দোষ দিই, ওপরওয়ালাকেও দোষ দিই, আর নিজের দিকে 3টে দোষ থাকে। একটু অন্যরকম লাগলো না? মাথায় রাখবেন, এই আঙুল তুললে দেখবেন 3টে আঙুল ওপর দিকে। কেউ এরকম করে দেখায় না বা কেউ এরকম করে আঙুল দেখায় না, সব এরকম করে দেখায়। হয় এরকম করে এদিকে রাখছেন বা উপরে রাখছেন। তো এই আঙুল দেখানো স্বভাব আমাদের অন্যের দিকে। এবার নিজের দিকে দেখুন, 134 নম্বর ওয়ার্ডের জনগণ যদি আমার শোনেন কথা, যদি শোনেন, জানি আপনারা শুনবেন না কারণ আপনাদের কানের মধ্যে অন্য কিছু ঢোকে, তবু আমি বলি, এই 134 নম্বর ওয়ার্ড গার্ডেন নিচে যারা আছেন, দায়ী কে জানেন? দায়ী হচ্ছেন আপনারা, দায়ী হচ্ছে আমরা। আমাদের জন্য আজকে এরা পড়তে পারছে। রোজ সকাল সন্ধ্যে আমরা নিজেদের মধ্যে ভাগ করি। আপনারা ভয় পান, বিজেপি মানে সিএ, বিজেপি মানে এনআরসি, ভয় দেখিয়ে দেওয়া হয়েছে জুজু। তাই সবাই মিলে এক জায়গায় একত্রিত হয়ে আমরা ভোট দিয়ে দাও। আমরা তো বিভক্ত, ভাগে ভাগ করে, ডিভাইড অ্যান্ড রুল ইংরেজ করে গেছে। আরে ইংরেজ করতে পারতো যদি না আমরা মেনে নিতাম ডিভাইড অ্যান্ড রুল। আসলে আমরা মানতে অভ্যস্ত, মেনে নিয়েছি। হ্যাঁ, আমরা ভোট দেবো না, আমরা তৃণমূলকেই ভোট দেবো। ঠিকই আছে, দিন না, কে বারণ করেছে? বহুতল বাড়ি ওখানে তৈরি হচ্ছে, কালকে আপনার পাড়াতে হবে। বেআইনি বহুতল কোথায় হচ্ছে না? আমি আমার নিজের এলাকা বলছি। এখানে দেখছি হঠাৎ করে যে জায়গাটা মাঠটা ছিল, বাচ্চারা খেলতো, খেলাধুলো করতো, ওই মাঠে আমিও খেলাধুলো করেছি। হঠাৎ করে দেখলাম ঘেরা হয়ে গেল, কোম্পানি ঘিরে নিয়েছে। সামনে দাঁড়িয়ে আছে কে? এলাকার তৃণমূলের বড় নেতা। তার আশেপাশে কি আছে? টালির চালের বাড়ি, এরকমই বাড়ি আছে, টালির চালের বাড়ি আছে। এবার সেখানে যদি হাই রাইজ হয়, একটা উঁচু বিল্ডিং হলো, বেআইনি হবে, কারণ আইনের স্বীকৃতি দেবে না, কারণ সব করে ভেস্টেড ল্যান্ড। সেই ল্যান্ডের ওপর জমিতে তৈরি হয়ে গেল বাড়ি, মানে হবে এবারে। ঘেরা হয়ে গেছে, কোম্পানি ঘিরে নিয়েছে। আর কোম্পানিকে মদত দিচ্ছে তৃণমূল নেতা। কাউন্সিলর জানে না? সব জানে। আমার এলাকায় যেরকম ভাবে জানে, ঠিক একইভাবে জানে আপনার এলাকাও। 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব জানতো। আজকে দোষ ঢাকার চিন্তা। ফিরাদ হাকিম বলছে বামফ্রন্ট আমল থেকে এইসব হয়। আরে লোক বলছে 10 বছরে হয়েছে।
10 বছর আগে তো আপনারাই ছিলেন, তাহলে কেন হলো? ফিরহাদ হাকিম মাঝে মধ্যে দেখি যখন তাকে সিবিআই ধরে নিয়ে যায় তখন কান্নায় ভেঙে পড়েন, আমাকে নিয়ে গেলে আমি কলকাতাকে বাঁচাতে পারলাম না, কলকাতার মানুষদের বাঁচাতে পারলাম না। কলকাতার মানুষকে তো আপনারা এমনি মেরে দিচ্ছেন। বেআইনি বিল্ডিং তৈরি হচ্ছে, আপনি ঘুমোচ্ছিলেন নাকি ঘরে? মানে মেয়রের কাজ কি কোনো দিকে খোঁজ না রাখা? মুখ্যমন্ত্রী চলে এলেন মেয়রকে বাঁচাতে, মুখ্যমন্ত্রী মানে আবার তিনি পুলিশ মন্ত্রী, তার কাছেও খবর নেই। কাউন্সিলর দোষী নয়, কে সার্টিফিকেট দিচ্ছে? মেয়র। মেয়র দোষী নয়, কে সার্টিফিকেট দেবে? মুখ্যমন্ত্রী। আরে বাহ! আর জনগণ ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকে, চাপা পড়ে মরে যাবে। বাহ! 5 জন মরে গেছে, আরো 5 জন মরুক আর কি। আজকে গার্ডেন নিচে হয়েছে, কালকে অন্য জায়গায় হবে। মিনি পাকিস্তান না কি বলতেন না, কোন জায়গাকে কে জানে বাবা। এই ফিরহাদ হাকিম মিনি পাকিস্তানে আবার জনক, তিনি মানে বলেই দেন মিনি পাকিস্তান। তার এই কথা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছিল। ডন পত্রিকা সাংবাদিককে তিনি বলেছিলেন মিনি পাকিস্তান, তবে তিনি কোন জায়গাকে বলেছিলেন, মিডিয়া বলেছিলেন গার্ডেন নিচ, আমি ভুলে গেছি, বাদ দিন। তা তিনি বলেছিলেন। তো এই যে কথাবার্তা আর এই যে অবস্থা পরিস্থিতি, এতে একটা জিনিস পরিষ্কার, এর জন্য দায়ী কিন্তু না ফিরহাদ হাকিম, না ওই কাউন্সিলর শামস ইকবাল, না মমতা ব্যানার্জি, না তৃণমূল কংগ্রেস, কেউ দায়ী নয়। দায়ী হচ্ছেন আপনি, দায়ী হচ্ছে আমি, আমরা নিজেরা দায়ী। আমরা ভাবি কি বলুন তো, ওর এলাকা হয়েছে আমার বাবার কি, এটা আমাদের চিন্তা ভাবনা। একদম গর্ব করে বলছি আমি, আমাদের চিন্তা ভাবনা এইরকমই। আমি যখন ভাবছি ও তো হয়েছে গার্ডেন নিচে, আমার এলাকায় তো নয়, আমার এলাকা হলে আমি বুঝে নিতাম কাঁচকলা। আবার ভোটের সময় আমরা ভুলে যাব, কারণ ওই যে সিএ আসছে তাড়িয়ে দেবে। এখন অবশ্য মুসলিমরা অনেক বুঝে গেছে সিএতে মুসলিমদের তাড়ানোর ব্যাপার নেই। এখন আবার অন্য ধোঁয়া তোলা হচ্ছে, দেখবেন এখন ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, মারা গেলেই ক্ষতিপূরণ। মরে যাওয়ার আগে যাতে না মরে যায় তার ব্যবস্থা করা নেই। একটা মানুষ মরে গেলে 5 লাখ টাকা, 10 লাখ টাকা। এবার বিরোধী দলনেতা বলেছে যে মারা যাওয়া ব্যক্তিকে যেন 20 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। অর্থাৎ যারা যারা মারা যাচ্ছে তাদের পরিবারের যারা বেঁচে আছে তাদেরকে যেন 20 লাখ টাকা করে দেওয়া হয়, যারা আহত তাদের যেন 10 লাখ করে দেওয়া হয়। এটা বিরোধী দলনেতাও একটা দাবি তুলেছে, তার একটা লেখা আপনারা দেখতে পাচ্ছেন, যাতে তিনি দাবি করেছেন এবং যার সঙ্গে সঙ্গে তিনি দোষগুলোও বলেছেন, কার কোথায় দোষ আছে, দোষগুলো কাদের। তিনি কিন্তু একদম আঙুল তুলে বলছেন যে এই কাউন্সিলর দোষী, কাউন্সিলরের এত সম্পত্তি কি করে হলো, গাড়ি কি করে হলো, এই সব নিয়ে তিনি বলেছেন। কতগুলো জলাশয়কে বেআইনিভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা জলাশয় বুঝিয়ে দিয়ে পুকুর তৈরি, মানে পুকুর বুঝিয়ে দিয়ে বাস্তু জমি হয়ে যাচ্ছে, কনভার্ট করছে। কি করে কনভার্ট করছে? জলাশয়কে কনভার্ট করা যায় না, কিন্তু এখানে কনভার্ট হচ্ছে। কেন করছে, কে করছে, কি জন্য করছে? আসলে সব করার পেছনে দায়ী হচ্ছে আমরা। ওই যে বললাম ভাগ হয়ে যাওয়া থাকা, আমরা ওই যে ভাবি ওখানে হচ্ছে আমার বাবার কি, এই ভাবনা যতদিন আমাদের মধ্যে থেকে যাবে ততদিন পর্যন্ত এরা আমাদের রাজ করে যাবে। আর এই রাজ এরা করছে, এরপরে যারা আসবে তারাও করবে, একইভাবে করবে, যদি না আমরা ইউনাইটেড হই। প্রতিবাদ করতে হবে। আজকে যারা কাঁদছেন, যারা বলছেন যে হ্যাঁ ওইখানে বাড়ির ওপরে পুকুরের ওপর বোঝানো হচ্ছে, সেদিন তারা প্রতিবাদ করেননি, হয়তো করেছিলেন, এলাকার কাউন্সিল তাকে চুপ করে দিয়েছে। আওয়াজ তুলতে হবে, অধিকারের দাবিতে রাস্তায় নামতে হবে, বলতে হবে মৃত্যুর পরে টাকা পাওয়ার কোনো দাম নেই, বেঁচে থাকাটার দাম ছিল। আজকে 20 লাখ দেওয়া হোক বা 20 কোটি টাকাই দেওয়া হোক, একটা মানুষ চলে গেলে তার জায়গায় কোনোদিন টাকা দিয়ে ক্ষতিপূরণ হয় না। একটা মানুষ মারা গেলে তার জায়গায় ক্ষতিপূরণের টাকা কিচ্ছু নয়। একটা মানুষ, তার সঙ্গে তার স্বপ্ন, একটা বাড়ি ভেঙে গেল মানে ব্যাস আমি টাকা দিয়ে বাড়ি তৈরি করে দিলাম। একটা বাড়িকে শুধুই বাড়ি, একটা ঝুপড়ি তৈরি করা যে লোকটা থাকে না, সেও মেহনত দিয়ে তৈরি করে ঝুপড়িটা, কত স্বপ্ন ছিল তার, সব ভেঙে চুরমার হয়ে গেল। যার লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা আছে, সে বিল্ডিং তৈরি করে ফেলছে, কাউন্সিলরকে খাওয়াচ্ছে, কাউন্সিলর তাকে খাওয়াচ্ছে, একে খাওয়াচ্ছে, ওকে খাওয়াচ্ছে, এই খাওয়া খাওয়া করে তারা তৈরি করে ফেললো। আর যে মানুষটা হয়তো নিজেই হাত দিয়ে দেয়ালে রং করতো চুন কিনে, কিন্তু তার মধ্যে একটা আনন্দ ছিল, আবেগ ছিল, সেই আবেগ, সেই গণতন্ত্র যে আমাদের দেয় বাঁচার অধিকার, সেই বাঁচার অধিকার কোথায়? ধ্বংসস্তূপের নিচে গণতন্ত্র চাপা পড়ে যায়, আর আমরা দোষ দিয়ে বেড়াই একে ওকে। দোষ আমাদের, আমরা ইউনাইটেড নেই। সামনে ভোট আসছে, আবারও আমরা সেই একই ভুল করব। 2,28,00,000 লোক পরিবর্তন চেয়েছিল, বাকি সবাই চুপ করে নিয়েছে, একেই মেনে নিয়েছে। শুরু থেকে এই সরকার হচ্ছে একদম কি বলবো, দুর্নীতি পরায়ণ। আগে লেখা থাকতো সততার প্রতীক মমতা ব্যানার্জি, জুতোর নিচে লেখা থাকতো, মানে জুতোর কাজটা বড় বড় করে হোর্ডিংয়ে থাকতো। এখন লেখা হয় না, সততার প্রতীক উঠে গেছে, ট্যাগ লাইন উঠে গেছে। সততার প্রতীক গিলিয়ে আমাদের এতদিন ধরে চালিয়ে দিল। এবার আপনারা কি খাবেন খান, সততার প্রতীক আর নেই।
2011 ক্ষমতা আসার পর 2012-13 আপনারা দেখলেন সারদা, রোজ ভ্যালি সব চিটফান্ড কাণ্ড হলো, তাও পরিবর্তন নেই। 2016 ভোট হলো, সবাই চোর লিখলো, আমাকে দেখে দিন, সবাই দিয়ে দিল। 2021 ভোট হলো, নন্দীগ্রাম একমাত্র বললো বাংলা তার মেয়েকে চায় না, নন্দীগ্রাম অন্তত চায়নি, বাকি সব জায়গায় চেয়ে নিল। 77টা জায়গায় মানুষ খালি বদলে দিল। 2,28,00,000 বললো বদল করো, এই সরকারকে দরকার নেই, দুর্নীতি করেছে, বাকি সব লোক চুপ করে নিয়েছে। আবার ভাগ, আমি সিপিএমকে দিয়েছি, আমি কংগ্রেসকে দিয়েছি। আরে পরিবর্তন করার জন্য যে দল সবচেয়ে বেশি শক্তিশালী তাকে ভোট দেওয়া উচিত, তবে এই সরকার যাবে। সেদিকে নেই, সব ভাগাভাগি। এবার বুঝতে হবে, মৃত্যুর পরে ক্ষতিপূরণ নিয়ে যদি বাঁচতে চায় কেউ, সেই সমাজ, সেই দেশ, সেই জাতি উঠতে পারে না, সব শেষ হয়ে যায়। কারোর কোনো বিকল্প হয় না, কারোর কোনো বিকল্প হয় না। যে ঘরটা ভাঙাচোরা ঘরটা, আমি আবারও বলছি, আমি তো সেই ঘর থেকে উঠে আসা মানুষ, আমি জানি ঘরের দেয়ালটা যখন রং করি নিজে, সেই দেয়ালের উপর কিছু বসলে কষ্ট হয় বুকে, সেই দেয়ালটা যখন ভেঙে যায় না, বিল্ডিং তৈরি করে দিল, সেই বিল্ডিংয়ে সেই কষ্ট কোনোদিন কমে না। প্রতি ক্ষেত্রে মনে হয় কষ্ট করে তিল তিল করে তৈরি করেছি ঘরটা। ঝুপড়ি হোক, ঝুপড়িও মানুষ কষ্ট করে তৈরি করে। আজকে নরেন্দ্র মোদী বলছেন প্রত্যেকে ঝুপড়ি তুলে দিয়ে আমরা বাড়ি করে দেবো। সেই স্বপ্ন দেখা মানুষটাও কিন্তু হঠাৎ করে হারিয়ে গেল, কারণ ঘাড়ের ওপর ভেঙে পড়েছে গণতন্ত্রের, কি বলবো আর, গণতন্ত্র চাপা পড়ে গেছে, ঘাড়ের ওপর ভেঙে পড়েছে বেআইনি বহুতল, হারিয়ে গেছে তার স্বপ্ন। মোদিজি বাড়ি দেবো বললেও ঝুপড়ি থেকে বাড়ি হওয়া স্বপ্ন দেখে বাঁচা লোকটাও কিন্তু আজকে হয়তো হারিয়ে গেছে। 19 বছরের একটা ছেলে মারা গেছে, মৃত্যুর মিছিল বেড়েছে। প্রথমে 2 শুনেছিলাম, 5 হয়ে গেছে, জানি না এরপরে কে বাঁচবে কি মারা যাবে। সবাই বাঁচুক, এটা আমি চাই, সে যেই হোক বেঁচে থাকুক, কিন্তু একবার ভাববেন। ভাবানোর জন্য আমি চিন্তা করলাম বা বললাম, এত কিছু বললাম, তার পেছনে কারণ কি? কারণ হচ্ছে গণতন্ত্র বাঁচবে যদি আপনারা বাঁচাতে চান, নয়তো ও দায়ী করে কোনো লাভ নেই। দায়ী আমরা, আগে নিজেদের স্বীকার করুন। তাই আমরা এই সরকারকে ভোট দিই। যেদিন আপনি আপনার অধিকার সম্বন্ধে সজাগ হবেন, অধিকার কেউ দেয় না, অধিকার কেড়ে নিতে হয়, আর এই অধিকার একমাত্র কাটতে পারবেন আপনি ভোটের দিন। নচেত আবারও কোথাও হাইরাইজ ভেঙে পড়বে, আবারও মারা যাবে মানুষ, আবারও কাউন্সিলর বলবে আমি জানি না, তাকে চাপা দেওয়ার জন্য মেয়র বলবে আমি জানি না, মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে বলবে ক্ষতিপূরণ পাবে আমরা জানি না। ব্যবস্থা নেওয়া হচ্ছে, একজন গ্রেপ্তার হবে, বাকি সব খাল্লাস। বোঝানোর চেষ্টা করলাম, বুঝলে ভালো, না বুঝলে আমার কাজ করলাম। ওই আমি আবারও বলবো, আমার বাবার কি, আমার কি যায় আসে, আজকে আছি কাল থাকবো না। বুঝবেন আপনি, প্রশ্ন উঠবে আপনার সম্বন্ধে। গণতন্ত্রকে বাঁচাতে গেলে ভাবতে হবে, বুদ্ধি খরচ করতে হবে। কে বলল ওরা খারাপ তাই ও খারাপ, এটা নয়। ভাববেন আপনি বাঁচতে পারবেন এই রাজ্যে যদি এরকম চলতে থাকে? প্রশ্নটা আপনাকে কমেন্ট বক্সে কমেন্টস করবেন। উত্তর জানার জন্য আমি রইলাম। প্রতিবেদনটা ভালো লাগবে লাইক করবেন, আমি জানি ভালো লাগবে না অনেকের। যদি মনে হয় শেয়ার যোগ্য, আমি জানি অনেকে শেয়ার করবেন না, কারণ শেয়ার করতে গেলে বড় তেঁতো কথা, শেয়ার করা খুব কষ্টকর, কুইনাইনের মতো তেঁতো এটা। তবে হ্যাঁ, ম্যালেরিয়া সারবে যদি পারেন শেয়ার করবেন। অনেক ঘেন্না, অনেক দুঃখ, অনেক এক রাস অভিমান নিয়ে আমি বলছি, এই বাংলাকে বাঁচাতে পারি আমরাই, না কেউ পারবে না। ক্ষতিপূরণ নিয়ে কোনো জাতি, কোনো সমাজ, কোনো দেশ উঠে দাঁড়াতে পারে না। ভালো থাকার চেষ্টা করবেন। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।